গত 16 বছর জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার এবং ভোটাধিকার ছিল না। এর অন্যতম কারণ হচ্ছে যে কোনো একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে তার কিছু বেসিক স্ট্রাকচারের উপরে। সেইখানে ধরেন প্রতিষ্ঠানগুলো একটা কার্যকর ভূমিকা পালন করে, জুডিশিয়ারি, গণমাধ্যম এবং প্রশাসন। আমরা তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আসলে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে নিতে পারিনি। যখন যেই দল ক্ষমতায় ছিল তারাই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা নষ্ট করেছে কিংবা প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে পরিচালিত করেছে। তো এই ধরনের যেন কিছু প্রতিষ্ঠান থাকে এবং নাগরিকদের অধিকারের সুরক্ষা দেওয়ার জন্য যেন এই প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধ থাকে, এইগুলো নিয়ে আসলে জুলাইয়ের ঘোষণাপত্র হবে এবং এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য কতগুলো মৌলিক বিষয় সংস্কার এবং সেই বিষয়গুলো সবাই মেনে চলবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেহেতু রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, রাজনৈতিক দলগুলো সেখানে অঙ্গীকার করবে এবং তারা স্বাক্ষর করবে। সেইটি নিয়ে হবে জুলাইয়ের সনদ, যেই সনদ হচ্ছে আরও কয়েকদিন পরে বাস্তবায়ন হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন এই দীর্ঘ 2 মাসের আলাপ আলোচনায় যে আপনারা জানেন বেশ কিছু বিষয়ে তারা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতে পৌঁছেছে, যে সবাই একমত হয়ে কিংবা কিছুটা ভিন্নমত হয়েও এই বিষয়গুলো বাস্তবায়নের উপরে জোর দিয়েছে। যেমন ধরেন আমাদের এই শাসনতান্ত্রিক কিংবা সরকার ব্যবস্থার মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আলোচনা হয়েছে এবং সেটা মোটামুটি একমত হয়েছে। নিম্নকক্ষে 400 আসন থাকবে, 300 আসন পুরুষের জন্য, 100 আসন মহিলাদের জন্য। 300 আসন বর্তমান এক্সিস্টিং পদ্ধতিতে নির্বাচন হবে, 100 নারী, সেটা বর্তমান যে 50টা আছে আগামী নির্বাচনে 5% বাড়ানো হবে, পর্যায়ক্রমে 100তে উন্নীত করা হবে। আর উচ্চ কক্ষে যে 100 আসন সেটি নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোটের অনুপাতে, অর্থাৎ কোনো দল যদি 5% ভোট পায় তার 5 জন উচ্চ কক্ষে সংসদ সদস্য থাকবে, কোনো দল যদি 15% ভোট পায় তার 15 জন থাকবে। এরকম একটা পরিবর্তন হচ্ছে আপনার এই সংসদীয় ব্যবস্থায়। তারপরে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতির নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যে সংকট দেখি, সেখানে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসেছে যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হবেন বাংলাদেশের প্রধান বিচারপতি। কিংবা আজকের এই গণ অভ্যুত্থান যেই প্রেক্ষাপটে হয়েছে, যে তরুণদের বেকারত্ব এবং কর্মসংস্থান না থাকার ফলে বা কর্মসংস্থানের ক্ষোভ থেকে, সেখানে আমাদের দেশে যে ন্যূনতম স্পেসটুকু আছে সরকারি চাকরিতে, সেটা যেন পিএসসির মাধ্যমে নিয়োগ হয় এবং পিএসসি যেন আপনার একেবারে স্বচ্ছ একটা নিরপেক্ষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই নিয়োগগুলো সম্পন্ন করে। সেজন্য আমরা পিএসসিকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় একমত হয়েছি। ন্যায়পাল এবং দুর্নীতি দমন কমিশন এবং সবচেয়ে বাংলাদেশে নির্বাচন নিয়ে গত 50 বছরই সংকট হয়েছে, সেই ক্ষেত্রে একটা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন কিভাবে গঠন করা যায়, কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের বলা চলে মুক্তিযুদ্ধ পরবর্তী আপনার 50 বছরে একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ছিল। সেইখানে আমরা দেখেছি যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়েও 5 বছর পর পর একটা সংকট তৈরি হয়, রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী অবস্থানে থাকে। সেই ক্ষেত্রে এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় কিন্তু আমরা একমত হয়েছি কেয়ারটেকার সরকার ব্যবস্থা, সংসদে সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, তাদের মূলত আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনার এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা অ্যাপয়েন্টেড হবে। তো এরকমের বেশ কিছু সংস্কার বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আশা করা যায় যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ মৌলিক অধিকার, মানবাধিকার এবং নাগরিক অধিকারকে আমরা সুরক্ষা দিতে পারবো।